আসসালামু আলাইকুম। শুরু করছি প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৬৫। অতীতের শেষাংশ। আল হারমাইন হসপিটাল। ঘড়ির কাঁটার সময় ৪টা। দূর দূরান্তের মসজিদ হতে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরছে। করিডোর দিয়ে চলা হুইলচেয়ারে বসা নাসির সাহেবের চোখ চঞ্চল। ইশরাত ড্রাইভিং করতে চাইলেও জাইন করতে দেয়নি। মানুষগুলোর অবস্থা খুব একটা ভালো ঠেকছিল না তার নিকট। হাত পা অস্বাভাবিক রকম কাঁপছিল, তাই নিজ দায়িত্ব নিয়ে এসেছে তাদের। সৌরভী আর ইরহাম এখনও জানে না এই ব্যাপারে। তাদেরকে বলার সুযোগ পায়নি কেউই। যখন অতর্কিত খবরটা পেয়েছে পাগলের মতো ছুটে এসেছে। ৫৭ নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো সবাই। ইশরাত হাত বাড়িয়ে স্পর্শ করলো নব। হালকা করে মোচড় দিতে গিয়ে বুঝলো তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। জাইনের গলার স্বর পেছন থেকে ভেসে আসছে। নাজমিন বেগমকে বলছে, মেজমা প্যানিক হবেন না, রিল্যাক্স, শরীর খারাপ হয়ে যাবে, অল বিং ওকে, জোরে শ্বাস টানুন। জাইনের কথা মতো শ্বাস টানলেন ভদ্রমহিলা। ইশরাত নিজেকে সামলে দরজা খুলতেই সাদা বেডে বসে থাকতে দেখা গেল আমিরাকে। অক্ষিকোটর ঘুরে গেল আলগোছে পুরো রুম জুড়ে। না, কোথাও নেই নুসরাত। আবার ভালো করে তাকালো, না নেই। তবে কি আহান মিথ্যে বলল সবাইকে? ঘাড় বাঁকাতেই আহান বলে উঠল, ভেতরে ঢোকো। ইশরাত পা আগানোর সমর্থ হলো না। আহান কি বুঝলো বোঝা গেল না। শার্টের হাতা গুটিয়ে নিল কোনোই অবধি। যতক্ষণে ইশরাত টের পেল সে কারোর বাহুর মধ্যে, ততক্ষণে সে শূন্যে ভাসছে। আহান তাকে কোলে করে নিয়ে এসে বসালো সোফার উপর। নাসির সাহেব হাসছেন শোনা গেল। নাজমিন বেগম জাইনের গায়ে ভর দিয়ে ভেতরে প্রবেশ করতেই বলে উঠলেন, বেটা হয়ে গেছিস দেখছি, আগের মতো আর বাচ্চা নেই আমাদের আহান। এবার তো বিয়ে দিতে হবে ভালো একটা মেয়ে দেখে। আমিরার মুখ কালো হয়ে গিয়েছে কথাটা শুনেই। নাজমিন বেগমের কথা কেটে দিল আহান। মৃদু স্বর ভাসল গুঞ্জনের মতো, অনেক আগেই বিয়ে করে নিয়েছি আমি মেজমা। ভদ্রমহিলা ঈষৎ হেসে আমিরার দিকে তাকালেন। চোখ দুটোতে উজ্জ্বলতা খেলছে। খোঁচা দিয়ে বললেন, আহানের বউয়ের কাছ থেকে পোড়া পোড়া গন্ধ আসছে নাকি? কথাটা শেষ করে হেসে উঠল সবাই। তাদের কথায় ব্যাঘাত ঘটাতে বড্ড গম্ভীর ভারী মেইলি স্বর শোনা গেল। সুখী পরিবারের দৃশ্য দেখা যাচ্ছে দেখি, আমাকে এখানে প্রয়োজন তো মনে হচ্ছে না। কথা শেষ টেনে টেনে বলতে শোনা গেল, আরে জাইন ভাই যে, অল ফিটফাট, কবে দেশে আসলেন? আমি টপকে গিয়েছি শুনে এসেছেন নাকি? ঢিপ ঢিপ করা বুকের হৃদস্পন্দন নিয়ে শব্দের উৎস খোঁজার জন্য সবাই তাকালো ওয়াশরুমের দরজার দিকে। সাদা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ফ্যাকাশে বর্ণের এক মেয়েকে। গায়ে হাসপাতালের কাপড়, ফাটা শুকনো ঠোঁট, হাতের মধ্যে ক্যানেল লাগানো, কপালে ঠোঁটের কাছে ব্যান্ডেজ করে রাখা। উঁচু নাকটা শীতের জন্য জমে গিয়ে লাল বর্ণ ধারণ করেছে। কালো মনির নেত্রগুলো সময়ের সাথে আরো বেশি জ্বলজ্বল করছে। ইশরাত এক পা দুপা করে এগিয়ে গেল। নুসরাতের মুখোমুখি দাঁড়িয়ে গালে স্পর্শ করলো। ধীরে ধীরে স্পর্শটা আরো গাঢ় হলো। গাল মুখ ঠোঁট থেকে সরে গিয়ে দাবিয়ে দিল চেহারাটা। চোখ বন্ধ করে মেয়েটা উচ্চারণ করলো, এতদিন কোথায় ছিলি তুই, জানালি না কেন? নুসরাত ভুরুকুটি করলো। টু শব্দটি করার আগেই তার গায়ের উপর হামলে পড়লো ইশরাত। 2 ইঞ্চি লম্বা নুসরাতের কাঁধে হামলে পড়লো 1.5 বছরের বড় বোনটা। 2 হাতে আঁকড়ে ধরলো মেইলি পিঠ। কান্নার স্বর চেপে গিয়ে চেঁচানোর মতো করে ভেসে এলো, এই কোথায় ছিলি তুই, এতদিন জানালি না কেন? আমাদের আমাদের কথা একবারও তোর মনে পড়েনি? আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো সেটা ভেবে তোর একটা কল করা উচিত ছিল না? করলি না কেন? বল বল, করলি না কেন? ইশরাতের দেহের ভার সামলাতে গিয়ে ক্যানেলে টান পড়ে। সামান্য রক্ত উঠে যেতে দেখে জাইন এগিয়ে আসতে যাবে, নুসরাত থামিয়ে দেয় হাতের ইশারায়। বিড়বিড় করে বলে, থাকো, কেঁদে নিক। কান্নার চোটে ভিজে যায় নুসরাতের কাঁধ। ইশরাতকে ঠেলে আহান এসে জায়গা করে নেয় সেখানে। ছোটবেলার মতো ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। নুসরাত কপাল কুঁচকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে ভীষণ কষ্টে হাসে। কাঁধে ব্যথা পাচ্ছে ভীষণ রকম, তবুও ব্যথার ছাপ ফুটে ওঠে না মুখে। শক্ত হয়ে দাঁড়িয়ে রয়। আহানের শক্ত সামর্থ্য শরীরটা সামলাতে ছোটখাটো নারী দেহ টলে যায়।
গুঙিয়ে ওঠে সে। শটান দাঁড়িয়ে থেকে দুজনকে থামানোর বৃথা প্রচেষ্টা করে। পুরুষালী কান্না আর মেয়েলি কান্নার ভারে পুরো রুমের পরিবেশ ভারী হয়ে ওঠে। ভাই বোনদের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে আমিরার। চাচাতো ভাই বোনদের ভেতর এত মায়া মোহব্বত কখনো দেখেনি মেয়েটা। নিজেও ফুপিয়ে ওঠে। আহান অভিযোগ করছে, সব সময় গম্ভীর বিরক্ত হতে থাকা ছেলেটা বাচ্চাদের মতো করে চেঁচাচ্ছে, তুমি এত নিষ্ঠুর, আমাদের জানালে না কেন তুমি এখানে? আর আমি কিনা তোমার জন্য কান্না করছি, তুমি নেই ভেবে। এই আপু। নুসরাত পিঠে হাত বুলিয়ে দেয়, শান্ত করার বৃথা প্রচেষ্টা করে বলে, আহান তোর বউ দেখছে। আহান সেসব কথা কানে তোলে না। ভাই বোন দুজনে পাল্লা দিয়ে কাঁদে। চিৎকারে পুরো কেবিন ভারী হয়ে ওঠে। জাইন এসে আহানকে টেনে সরায়, কঠোর স্বরে ধমকে ওঠে, পেশেন্টকে এইভাবে কেঁদে কেটে তোমরা আরও সবাই অসুস্থ বানিয়ে ফেলবে, দূরে সরো সবাই। আহানকে টেনে সরালেও তার কান্না থামতে ঘণ্টাখানেক সময় নিল। দুইজনে হেঁচকি তুলল। নুসরাত নাসির সাহেবকে জড়িয়ে ধরল, বিরক্ত মিশ্রিত স্বরে বলল, কি একটা অবস্থা করেছেন আপনি নিজের আব্বা, এটা কোনো কথা হলো? কিছু হলে আপনি নিজেই চিত হয়ে পড়েন, আমাদেরও তো একটু চিত হওয়ার সুযোগ দেন। নাসির সাহেব এক হাতে মেইলি পিঠটা জড়িয়ে ধরল। নুসরাত অনেকক্ষণ বাবার গলা আঁকড়ে বসে রইল। বুকটা ফাঁপা ভার ছিল। গুলি খাওয়ার পর 3 দিন তার হুঁশ ছিল না। যখন জ্ঞান ফিরল তখন সব কিছু ঘোলাটে ছিল। মিনিটের জন্য হুঁশ ফিরত, আবার ঢলে পড়ত সেই নিদ্রায়। আল হারমাইন হসপিটাল রোগীদের প্রাইভেসির বিষয়ে খুব কঠোর, তাই এই খবর একটা কাকপক্ষীও টের পায়নি। ইউনিমার্ট থেকে আল হারমাইনের দূরত্ব 10 মিনিটের। নুসরাতকে যখন রাস্তার পাশ থেকে তুলে নিয়ে আসা হলো তখন সে রক্তে লেপ্টে ছিল। চেহারা দেখে বোঝার জো ছিল না মানুষটা কে। সপ্তাহখানেকের বেশি দিনের ট্রিটমেন্টের পর নুসরাতের আজকের অবস্থা। সে নিজ পায়ে দাঁড়িয়ে আছে, ঘাড়ে কপাল একপাশ পুড়ে গিয়েছে। বোমা ব্লাস্টের শব্দটা এখনো তার কানে ভাসছে। যখন গুলি এসে তাকে এফোর ওফোর করে চলে গিয়েছিল, কি তীক্ষ্ণ ব্যথাই না হয়েছিল। অতিরিক্ত ব্যথার জন্য জ্ঞান হারিয়েছিল সেদিন। আর নুসরাত মনে করেছিল কি সে মরে যাচ্ছে, মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু না, মৃত্যু আসেনি। সেবার তাকে নিতে আজরাইল আসেনি। নুসরাত বেঁচে ফিরেছিল। এখন সে দাঁড়িয়ে আছে তার পরিবারের সামনে, প্রিয় মানুষগুলোকে দেখতে পাচ্ছে। জীবনে কখনো মিরাক্কেল হতে দেখেনি নুসরাত, কিন্তু নিজের সাথে হতে দেখেছে। তার যেদিন পুরোপুরি জ্ঞান ফিরল সেদিন হাউমাউ করে কেঁদেছিল। পরিচিত ডাক্তার আন্দ্রে ভলকভ তবদুল হয়ে চেয়েছিলেন তার দিকে। ভদ্রলোক কখনো দেখেননি নুসরাতকে এইভাবে, তাই অবাক চোখে দৃষ্টিপাত করেছিল তাকে। নুসরাতের কথা জানতে চেয়েছিলেন সৈয়দ বাড়ির সবাইকে, জানাতে, কিন্তু নুসরাত তাকে থামিয়ে দিয়েছিল। বলেছে বিছানায় এইভাবে পড়ে থাকতে দেখলে সকলের অবস্থা আরও খারাপ হবে, তাই চেপে গিয়েছিলেন ডাক্তার আন্দ্রে। নুসরাতের শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছিল, বেশি সময় নেয়নি রোগ সারিয়ে উঠতে, শুধু পোড়ার দাগ থেকে গিয়েছে। নুসরাত এক সন্ধ্যায় আন্দ্রের কাছে মোবাইল চাইল, যখন তিনি সন্ধ্যার শিফটে এসেছিলেন। খ্রিস্ট ধর্মের লোকটা ভেবেছিল বাড়ির সবাইকে কল দেবে নুসরাত, কিন্তু না, সে ফেসবুক স্ক্রল করলো। তার মতো পেশেন্টরা এত বড় ধাক্কা সামলে উঠলে কান্না করে প্রতিদিন। নিজের চেহারার একাংশ পুরা দেখলেও তার হীনমন্যতায় ভোগে, নিজেদের ফেল না মনে করে। সেদিকে এই মেয়ে যেদিন পুরোপুরি রূপে জ্ঞান ফিরেছে ওই দিন কেঁদেছে শুধু। 32 বছরের আন্দ্রে নুসরাতের এমন অদ্ভুতরে কাণ্ডে দেখে মুগ্ধ হলেন তার উপর। তিনি ওই বাড়ির মানুষগুলোকে চেনেন বহু পূর্ব থেকে। ব্যবসাতে নামকরা পরিবার, নিজেদের নাম দিনে দিনে বিস্তার করছে তারা। উপশহর শহরপনার শহরে যাকে জিজ্ঞেস করা হবে স্থায়ী মানুষ হিসেবে এক নিমেষে তাদের কথা বলে দিতে পারবে। সেই বাড়ির মেয়ে মারা গিয়েছে এটা জানে না এমন লোক কমই আছে। আন্দ্রে নিজেও মনে করেছিল নুসরাত আর বেঁচে নেই, কিন্তু যখন রক্ত পরিষ্কার করা হলো, মেইলে চিরাচরিত মুখটা বেরিয়ে আসলো, তখন ভীষণ অবাক হলো। তার চোয়াল ঝুলে পড়ল। নুসরাতের মুখটা আহত অবস্থায় তখন হাসছে, ঠোঁটের কোণে যেন ঝুলছিল মিষ্টি হাসি। আন্দ্রে অনেকবার বলেছিল নাসির সাহেবকে জানিয়ে দেবে সংবাদটা। নুসরাত মানা করে দিয়েছিল স্পষ্ট কণ্ঠে। তাকে চূড়ান্ত পর্যায়ের আশ্চর্য করে দিয়ে বলল, কাদুক,
একটু শোক মানাক আমি মরে যাওয়ার, তাহলে হৃৎপিণ্ড বড় হবে। কথা শেষ করে পাগলের মতো খিলখিল করে হেসে উঠল। গতকাল রাতে তাকে জানালো আজকে যাতে জানিয়ে দেয়। আহান নামের ছেলেটাকে কল দেওয়ার পর যখন ছেলেটা আসলো তখন মাথার উপর তুলে ফেলেছিল পুরো হসপিটাল। নুসরাতকে বেডে বসে থাকতে দেখে একবার হাসলো একবার কাঁদলো। উঁচু লম্বা নারী দেহটা কোলে তুলে ফেলল। পারিবারিক মিলবন্ধন দেখলেন আন্দ্রে দরজার সামনে দাঁড়িয়ে। মিষ্টি একটা পরিবার, সবাই হাসছে, কথা বলছে, নিজেদের কষ্ট অনায়াসে জাহির করছে একে অন্যের নিকট। মন জুড়িয়ে যাওয়ার দৃশ্য অনেকক্ষণ দেখলেন তিনি। অতপর ফিরে গেলেন নিজের শিফটে। আজ আর নুসরাতের কেবিনে ঢুকলেন না। সেদিন রাতে হসপিটালের মাঝারি আকারের কেবিন থেকে সরে গেল সবাই। নুসরাত নিজের বেড ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ল। ইরহামকে কল দেওয়া হলো সন্ধ্যার দিকে। যখন জিজ্ঞেস করলো সবাই কোথায়, আহান শুধু বলল আগামীকাল এসে জানাবে, আজ আর রাতে বাড়ি ফিরছি না। ইরহামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। নুসরাত সোফায় বসেছিল এক পা তুলে। আহান তার মুখটা দুই হাতের আজলাই নিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। নুসরাত ভুরু কুঞ্চন করতে আহান তার গালে চটাস করে একটা চুমু খেল। গাঢ় ভাঁজ পড়ল মেয়েটার কপালে। গাল মুছে নিল হাতের তালু দিয়ে। আহান আবারও চুমু খেল। নুসরাত আবারও গাল মুছল। একবার দুইবার তিনবার করে শতবার চুমু খেল আহান। ভেজা চুমুর চোটে নুসরাতের মুখটা ভিজে উঠল। তেতিয়ে ওঠা মেজাজে মেয়েটা চেঁচালো, খচ্চরের বাচ্চা, থুথু লাগিয়ে দিচ্ছিস সারা মুখে, সর ছ্যা। আহান সেসব কানেই তুলল না, আবারও গালে চটাস চটাস করে চুমু খেল। নুসরাত থাপড় বসালো, বলল চুমু খেতে চাইলে তোর বউকে গিয়ে খা, যা সর এখান থেকে। কাছে বসা আমিরা লজ্জায় লাল নীল হয়ে গেল ননাসের কথায়। নুসরাত ভুরু কুচকে তার দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। আহানকে ইশারায় কিছু একটা দেখাতে আহান নিজেও হেসে পড়ল হা হা করে। পরদিন সকালে আল-হারমাইনের সকল বিল পে করা হলো। প্রায় 11 দিন ভর্তি থাকায় বড় অঙ্কের একটা বিল আসলো। ইশরাত কার্ড দিয়ে বিল পে করতে যাবে, জানানো হলো আগে থেকে বিল পে করে দেওয়া হয়েছে। ইশরাত আহানকে জিজ্ঞেস করলো, কিন্তু উত্তর আসলো সে করেনি। তাই সে আবার রিসেপশনে ফিরে গিয়ে বলল, বিল পে তো আমাদের কেউ করেনি, ভুল হচ্ছে, একবার চেক করুন। মেয়েটা আবার চেক করে বলল, বিল পে করা হয়ে গিয়েছে। ইশরাত বলল, একটু বলতে পারবেন কে পে করেছে? রিসেপশনের মেয়েটা 1 মিনিট দাঁড়ানোর কথা বলে নিজের কম্পিউটার চেক করলো, বলল, সৈয়দ জাইন হেলাল করেছে। ইশরাত তপ্ত শ্বাস ফেলল বাঁ দিকে মাথা ঘুরিয়ে। জাইন এখানে নেই, পার্কিং থেকে গাড়ি বের করার জন্য গিয়েছে। নুসরাতকে নিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি বাজল। বাড়ির ভেতরে গেল না সে। গায়ে সাধারণ একটা শার্ট ছিল তার। নাজমিন বেগমের কাছ থেকে ওড়না নিয়ে আগালো কবরের দিকে, মাথায় পেঁচিয়ে নিল ওড়নাটা। বড় লোহার গেটে বড় বড় অক্ষরে লেখা কবরস্থান। নুসরাত গেট ঠেলে সামান্য আগালো। যত আগালো স্পষ্ট হলো নতুন কবরটা। তার নামের নেম প্লেট দেখে হাসলো একটু। ভাগ্য সহায় না হলে হয়তো আজ সেই জায়গায় থাকতো। মাটির মধ্যে হাঁটু গেড়ে বসলো। মাটির দিকে নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে থেকে ডাকলো, রুবা। ও পাশ থেকে উত্তর আসলো না। নুসরাত আবার ডাকলো, রুবা। ঠোঁট কামড়ে চেয়ে রইল অনেকক্ষণ। কান্নাকাটি জোরে দেওয়া তার ধাঁচে নেই। সে অনেকক্ষণ কবরের দিকে তাকিয়ে রইল। চোখের মধ্যে সামান্য জলের ছাপ দেখা গেল, তা মিলিয়েও গেল। আমিরা চেয়েছিল অবাক নয়নে ননাসের দিকে। ভদ্রমহিলা কাঁদছে না কেন, সেটা ভেবেই তার মাথা হ্যাং হয়ে গেল। দেখা গেল এক মুঠো বালু কবরের ওপর ছিটিয়ে দিচ্ছে। অস্ফুট স্বরে উচ্চারণ করলেন, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তোমাকে দান করুক রুবা, তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর কোনো বাক্য ব্যয় হয়নি মেইলি ঠোঁট দিয়ে। আমিরা ভাবল একটু কষ্টের কথা বলবেন এবার তার ছোট ননাস, কিন্তু তার হলো না। চুপচাপ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হাত দুটো তুলে নিল। নিজ মনে কিছু একটা বিড়বিড় করে পড়ল, তারপর দোয়া শেষ করলো। নির্বিচ্ছিন্ন চেহারার আদল তখনও বজায় রইল। ছোটবেলায় যেইভাবে তারা কোনো ব্যক্তি মারা গেলে 1 মিনিটের জন্য স্থির থেকে শোক পালন করত, এখানেও সেরকম হচ্ছে। আমিরার বাড়ি হলে তো এতক্ষণে কবরস্থান গমগম করে উঠত, এমন শান্তিপূর্ণ পরিবেশ থাকতো না। আমিরার অবাকতার ভেতরেই তাকে পাশ কাটিয়ে চলে গেল নুসরাত। নাসির সাহেব আর নাজমিন বেগম ছিলেন বাড়ির বাহিরে দাঁড়ানো। নুসরাত তাদের দেখেই দরজা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করলো।
করার পরপরই ইরহামের গলার আওয়াজ ভেসে এলো, তোমরা গতকাল কোথায় কথা শেষ করার আগেই তাকে থামতে হলো। সামনে দৃশ্যমান ব্যক্তির পিঠ দেখেই টেবিলের কাছে কেউ একজন দাঁড়ানো আছে, গ্লাসে পানি ঢালছে। কথাগুলো দলা পাকিয়ে ঠোঁটের ডাকায় থেমে গেল ইরহামের। চোখের ভুল ভেবে পাতা ফেললো দু কয়েকবার, হৃদস্পন্দন বাড়ল, তাল বেতাল হয়ে উঠল। সিঁড়ি ভেঙে নেমে আসলো ছেলেটা। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। এক পা দু পা করে আগালো যত, বুকের কম্পন বাড়ল তত। এই কয়েকদিনে নুসরাত নুসরাত যে গন্ধটা মিলিয়ে গিয়েছিল বাড়ি থেকে, কস্তুরীর সুবাস পাওয়া যেত না, আজ বাড়িতে যেন সেই মনমাতানো কস্তুরীর গন্ধটা আবার ফিরে এসেছে। চারিদিক থেকে ভেসে এলো কস্তুরীর সুবাস। গায়ে জড়ানো আহানের মিন্ট কালারের শার্ট। মেয়েটা হাতে পানির গ্লাস নিয়ে ফিরে তাকালো। পর্দা দিয়ে আসা আলোয় কোমরের ওপরে পড়ে থাকা রেশমের মতো চুলগুলো চকচক করছিল সে সময়। ইরহাম মেয়েটার একদম মুখামুখি দাঁড়ালো। চোখাচোখি হতে বেচারা ছেলেটা নিজের শ্বাস নিতে পারল না, চোখের পাতা ফেলতে ভুলে গেল। নিজের হাত দুটো শূন্যে তুলে দেখল, এই হাত দুটোতেই তো কবরে রেখে এসেছিল, এই চোখ দুটো দিয়েই তো শেষ বিদায় দিয়ে এসেছিল। তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার সামনে কিভাবে দাঁড়িয়ে আছে? নিজের হাতের দিকে একবার তাকালো সামনের ব্যক্তির দিকে। বাতাসে মাথায় পেঁচানো ওড়নাটা উড়ছে। ইরহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে থাকতে একসময় অতিরিক্ত সময় শ্বাস চেপে রাখার জন্য ঢলে পড়ল মেঝেতে। সাথে করে পড়ল নুসরাতের হাতের কাচের গ্লাসটা। ঝনঝন শব্দে ভেঙে গেল। কাচের টুকরো ছড়িয়ে পড়ল চারিদিকে। ইরহাম শুধু দেখতে পেল বাড়ির সবাই তার দিকে দৌড়ে আসছে, চিৎকার করছে, তা শোনা যাচ্ছে। আর কেউ তাকে ধরে রেখেছে। এটা আর কেউ ছিল না, নুসরাত ছিল। যখন জ্ঞান ফিরল ইরহামের, তখন আবারও দেখল মিন্ট কালারের শার্ট পরা নুসরাতের মতো দেখতে মেয়েটা তার দিকে ঝুঁকে আছে। ভয়ে চোখ খিচে ফেলল। এরপর আর কোনো কিছুই মনে নেই। আবারও জ্ঞান হারিয়েছে সে। ইশরাত নুসরাতকে টেনে দূরে সরাতে পারল না ইরহামের থেকে। ছেলেটা যতবার ঝাপসা চোখ খুলে তাকালো, ততবার নুসরাত তার মুখের কাছে ঝুঁকে কপাল কুঁচকে হাসল। ঘণ্টা খানেক দুজনের এমন নাটক চলল। অতপর যখন ইরহাম নিজেকে সামলে উঠল, তখন নুসরাত সোফার উপর বসে আঙুর খাচ্ছে। ছেলেটার পানে তাকিয়ে তাকিয়ে হাসছে। ইরহাম দুই হাত মেলে দিয়ে ভারী স্বরে বলল, এদিকে আয়, জড়িয়ে ধরবো তোকে। নুসরাত অবাক কণ্ঠে বলল, আমি কেন আসবো? তুই জড়িয়ে ধরবি, তুই আয়। ইরহাম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল মেয়েটাকে। নাকি স্বরে জিজ্ঞেস করল, এতদিন কোথায় ছিলি? আমাদের জানালি না কেন? লাশ থেকে জিন্দা হয়ে উঠে এলি কিভাবে? নুসরাত সে কথার উত্তর দেয় না। ত্যক্ত কণ্ঠে বলে ওঠে, তোরা সবগুলো শুধু আমি কোথায় ছিলাম এটা জানতে চাস কেন? আমি বেঁচে আছি দেখে খুশি হসনি? ইরহাম পিঠে চাপড় দিল, বলল, আর কিছু জিজ্ঞেস করব না, চেতিস না। আর একটু শক্ত করে জড়িয়ে ধরছি, ব্যথা পেলে বলিস, আরও জোরে ধরব। জীবন প্রবাহমান, সেই জীবনে অনেক ঘটনা ঘটে যায় আমাদের চিন্তাভাবনার বাহিরে। কখনো জীবন বয়ে আনে সুখের সাগর, কখনো বা দুঃখের পাহাড়। অনেক সময় মিরাকেলের মতো অনেক কিছু ঘটে যায়। নুসরাত বাড়ি ফিরে আসার পর নিয়ম করে দুবার তাকে জড়িয়ে ধরে ভাই বোন। এত আহ্লাদ নুসরাত ঠিক সয়ে উঠতে পারছে না। এদের এত প্রেম দেখে তার মাথা ঘোরাচ্ছে। নাজমিন বেগম এতদিন চিত থাকলেও নুসরাত ফিরে আসার পর একদম চাঙ্গা হয়ে উঠেছেন। নানা রকম রান্নাবাড়া করে তাকে খাওয়াচ্ছে। নাসির সাহেবের সাথে প্রতিদিন নিয়ম করে দাবা খেলে সে। সৈয়দ জয়েসের সকাল 9টায় ইরহামকে দেখা যায় এক চোখ বন্ধ করে যেতে। নুসরাত হাসে। গতকাল ওজন মেপেছিল, 50 কেজি হয়ে গিয়েছে। গাল দুটো আগের তুলনায় ফুলে ফেপে উঠেছে। চেহারার রং উজ্জ্বল হয়ে উঠেছে দিনে দিনে। বুধবার রাত, ঘড়ির কাঁটায় তখন 8টা বাজছিল। অনিকার কাছ থেকে কল এসেছে জাইনের কাছে। প্রথমে কল ধরতে গিয়ে থেমে গেল জাইন, অতপর কি মনে করে ধরল। কানে মোবাইলটা চেপে ধরতেই গড় গড় করে বলতে শোনা গেল অনিকাকে, জাইন ভাইয়া, আঙ্কেলকে জানিয়ে দেবেন আমি আরশকে বিয়ে করব না, দুঃখিত। জাইন বোঝানোর চেষ্টা করলো আনিকাকে, কিন্তু মেয়েটা কোনো কথাই কানে তুলল না। খেতে খেটে একাকার। বলল, ওই লোকের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার প্রতি। আমি কিভাবে এমন লোককে বিয়ে করব? আঙ্কেলকে আমি মানা করতে পারবো না, প্লিজ আপনি মানা করে দেবেন।
নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে একটা লোকের পেছনে আনিকা খান তো আর ছেঁচড়ার মতো পড়ে থাকতে পারে না। আমারও তো আত্মসম্মান বলতে কিছু আছে। জাইন মোবাইল ধরিয়ে দিল হেলাল সাহেবের কাছে। ভদ্রলোক বোঝানোর চেষ্টা করলেন বিয়ে করার জন্য। আনিকা কি রাজি হলো নাকি রাজি হলো না তা বোঝা গেল না। সে রাতে বাড়ির সদস্যদের নিয়ে আলোচনায় বসলো জাইন। আরশকে সেই আলোচনায় রাখা হলো না। ভুরু কুচকে শুধু ছেলেটা দেখে গেল সবার লুকোচুরি। খুব একটা পাত্তাও দিল না সেই সবে। জাইনের কথায় দরজা লাগিয়ে দেওয়া হলো। আমিরা ছোট সদস্য হয় তাকে নেওয়া হলো না আলোচনায়। মোমো যখন দরজা লাগাতে গেল দেখলো আরশ আর আমিরা দুজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। চেয়ে আছে তাদের দিকে কপাল কুঁচকে। আমিরার মুখটা থমথমে। আরশ ভাইয়াকে নিয়ে আলোচনা হওয়ায় তাকে নেওয়া হচ্ছে না কেন ভিতরে? কিন্তু সে তো এবারের বউ, তাকে কেন নেবে না? ছোট বলে কেন বের করে দেবে? এত বড় অপমানের পর তার কি করা উচিত? কিছু করার নেই। থমথমে মুখটার উপর ঘটাং করে দরজা লাগিয়ে দিল। আর চোখে ভাসুরের পানে একবার তাকালো আমিরা। মুখটা নির্লিপ্ত, এক হাত পকেটে পুরে দাঁড়িয়ে আছেন তিনি। তাকে তাকাতে দেখে ভুরু উঁচিয়ে নিস্পৃহ স্বরে জিজ্ঞেস করলেন, আহানের বউ? গলার স্বরটা শোনা মাত্রে আমিরার গা বেশ শীতল স্রোত বয়ে গেল। মাথা দুলিয়ে আলগোছে কেটে পড়ল ওই জায়গা থেকে। জায়েন কথা শুরু করলো, বলল, যে আলোচনা সবার জন্য এই আজকের সভা বসিয়েছি তার কারণ হয়তো ধরতে পারছেন না আপনারা। আমি সব খুলে বলছি। সোহেব সাহেব নড়ে চড়ে বসলেন। হিলাল সাহেব বললেন, হেয়ালি না করে সরাসরি কথা বলো জাইন। জাইন খুব একটা দীর্ঘ করল না, নিজের বক্তব্য কথা বলা শুরু করলো। নুসরাত বেঁচে আছে। যেই মেয়েটা নুসরাত ভেবে আমরা ওই যেই মেয়েটাকে আমরা নুসরাত ভেবেছিলাম ওই মেয়েটা ওর বিয়ে ছিল। ও বেঁচে আছে, এটা সব থেকে বড় মিরাক্কেল। যাই হোক, আরশের সাথে আনিকার বিয়ের কথা ঠিক আছে আমরা সবাই জানি, কিন্তু আনিকা তো বিয়েটা করতে চাচ্ছে না। তাই আমি ভাবছি আরশের সাথে নুসরাতের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? হেলাল সাহেব দেমনা করলেন, ওদের তালাক হয়ে গিয়েছে। আরও কিছু বলতে চাইলেন, তার আগেই সোহেব সাহেব থামিয়ে দিলেন। একে একে সব ঘটনা খুলে বললেন। যেহেতু লিগ্যাল পেপার ছিল না আর সেখানে তালাকের বিষয়ে কোনো কিছু উল্লেখও ছিল না, তাই শরিয়ত মোতাবেক তালাক হয়নি। কথা শেষ করতে পারলেন না, ঝর্ণা বেগম ধূপ করে একটা কিল বসালেন স্বামীর বাহুতে। বললেন, আগে জানালেন না কেন আমাদের এই বিষয়ে? চেপেছিলে কেন এতদিন? সোহেব সাহেব বললেন, সময় সুযোগ হয়ে ওঠেনি তাই বলা হয়নি। রোহিণী বেগম জাইনের কথাটা ফিরে যেতে দেখে বললেন, জাইন আব্বা যা বলছো ঠিক বলছো। যেহেতু আরশ আব্বার পছন্দ করেন নুসরাত আম্মাকে, তাহলে এখানে দ্বিমত পোষণ করার কোনো মানে হয় না। বিয়ের আগে আরশ আব্বা আর নুসরাত আম্মার একবার দেখা করিয়ে দিলে হবে। রোহিণী বেগমের কথা শেষ হতে সবাই সহমত পোষণ করলেন। শহীদ সাহেব বললেন, 1 মিনিট, মেজো ভাই রাজি হবেন? ওনার তো মত নিতে হবে। জাইন বলল, আমি মত নিয়ে নেব, চিন্তা করার কোনো কারণ নেই এই বিষয়ে। আহান নিজের কথা রাখলো। ছোট ভাইয়া যেহেতু জানে না তাহলে তাকে জানানোর দরকার নেই। আম্মুর কথা মতো তাদের দেখা করিয়ে দেব আগামীকাল। সবাই নিজেদের মধ্যে অনেক কথা বলল বিয়ে নিয়ে। হেলাল সাহেব টু শব্দ করল না। মিটিং শেষে একে বের হয়ে গেল। সবার মুখ দেখে গেল উৎফুল্ল, কিন্তু শুধু হেলাল সাহেবের মুখটা গোমরা। মুখ কুচকে স্ত্রীকে বললেন, তুমি জানতে নাসিরের মেয়েটা বেঁচে আছে? লিপি বেগম মাথা দোলালেন নীরবে। হেলাল সাহেব কিছুটা হতাশ হলেও কিছু বললেন না। তিনি এই জীবনে স্বার্থপর হয়েছেন শুধু নিজের সন্তানদের জন্য। কে স্বার্থপর না নিজের সন্তানের বেলায়? সে তো একজন পিতা, সেই জন্য আজ সে সবার কাছে খারাপ, নিজের ছেলেদের কাছেও খারাপ। এবার আর তিনি নিজের মন মর্জি কিছুই করবেন না, সব ছেড়ে দেবেন আল্লাহর উপরে। যা হবে দেখা যাবে। একটা বাক্য ব্যয় করবেন না, যাই হয়ে যাক না কেন। বৃষ্টি স্নাত বৃহস্পতিবার সকাল। ঘড়ির কাঁটায় বাজছে সন্ধ্যা 6টা। বিছানার পর শুয়ে আপেল খাচ্ছিল নুসরাত। দলবল বেঁধে ইশরাত, আহান, ইরহাম, সৌরভী, মমকে আকস্মিক তার রুমে প্রবেশ করতে দেখা গেল। নুসরাত উঠে বসার পূর্বেই গাদাগাদি করে সকলে জায়গা দখল করে নিল নিজেদের। ধরাম করে এসে বসল সবাই। বিছানাটা এত ভারী সামান্য নড়ে উঠল। নুসরাত নিজের হাতের খাবারগুলো আলগোছে লুকিয়ে ফেলার চেষ্টা করলো। তার পূর্বেই সেগুলো কেড়ে নিয়ে মুখে ঢুকিয়ে নিল সবাই গপাগপ। নুসরাত উঠে বসতে বসতে চুলগুলো বাঁধ করলো ঢিলে করে।
কয়েক গাছি চুল কপালে মুখে পড়ে রইল। পা দুটো সরিয়ে সৌরভী আর আমিরাকে বসার জায়গা করে দিল। আমিরার বিস্ময় ভরপুর চেহারাটা দেখে সৌরভী বলল, ওরা এমনই করে, এতে অবাক হওয়ার কিছু নেই, বসো তুমি। আমিরা মাথা দুলিয়ে আলগোছে বসে গেল। নুসরাত জিজ্ঞেস করল, সন্ধ্যাবেলায় আমার রুমে কি চাই? ইরহাম কথা মেলল ধীরে আস্তে, বলল, মেজো বাবার অবস্থা তো তুই দেখেছিস। গম্ভীর মুখটা কুঁচকে গেল। বলল, সে তো প্রতিদিনই দেখছি, আব্বার অবস্থা এখন আগের তুলনায় মাছ বেটার। তো কি হয়েছে? হেয়ালি করবি না ইরহাম, আমার সাথে সরাসরি কথা বল, নাহলে ভাগ। ঈর্ষাদ নিজের কানের পেছনে লুকিয়ে রাখা ভিজা চুলগুলো গুজে ফেলল। বলল, আব্বু চাচ্ছে তোকে বিয়ে দিতে। নুসরাত ঠাট্টা করে হেসে উঠল। নাকের ডগা চুলকে বলল, আমার বিয়ে? মোমো মাথা দোলালো। ইরহাম বোঝালো, মেজো বাবা চাচ্ছেন তোকে বিয়ে দিতে। উনি ঠিক করেছে আগামীকাল তোর বিয়ে হবে। ছেলে ভালো, পারিবারিক ব্যাকগ্রাউন্ডও ভালো, নিজেদের ব্যবসা আছে। আর নুসরাত থামিয়ে দিল, আঙুল তুলে বলল, আমি ছেলের বায়োডাটা শুনতে চাইনি ইরহাম। আমার বিয়ে ঠিক করা হয়েছে, আমি জানি না সেটা। বিষয়টা জোকস মনে হচ্ছে না? তাচ্ছিল্য করে হেসে উঠল নুসরাত। আমিরা বিছানা থেকে উঠে গেল। যদি ভাই বোনদের হাত পা লেগে যায়, সে ভর্তা হয়ে যাবে এদের মধ্যে। সৌরভীও উঠে দাঁড়ালো, বলল, তোকে জানানো হয়নি কোথায় নুসরাত? মাত্রই তো জানিয়ে দেওয়া হলো। নুসরাত তাকালো সৌরভীর দিকে, বলল, সৌরভী, আমার লাইফের বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে তারা। তাদের উচিত ছিল না আমাকে এই বিষয়ে অবগত করা, আমাকে জানানো? তারা কি করলো? আমার মতামতের কোনো মূল্য না দিয়ে বিয়ে ঠিক করে ফেললো। নাইস ব্রো। আমি এখানে বসে কি করছি? আমিরা মিনমিনিয়ে বলে উঠল, ছোট মুখে বড় কথা বলছি আপু। আপনি চাইলে বিয়েতে মানা করে দিতেই পারেন, এতে কিন্তু মেজো বাবারই অসম্মান হবে। ওনার শরীরের এখন যে অবস্থা, আরও বেশি অবনতি হয়ে যাবে তাহলে। আমি আপনাকে দোষ দিতে চাচ্ছি না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে আপনি এর জন্য দোষী হবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে আমি দুঃখিত। আমিরা বুঝতে পারল, মেয়েটি কালো বলার শীতল চোখগুলো তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করেছে। মেয়েটা নিমিষে গুটিয়ে নিল নিজেকে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। সৌরভে আর আমিরার দিকে তাকিয়ে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করতেছ আমাকে? সবসময় আমি কেন হব সবার ব্ল্যাকমেইলের বস্তু? সোজা কথা, আমি বিয়ে করব না। ইরহাম ধমকে উঠল, কেন বিয়ে করবি না তুই? কার জন্য বসে থাকবি? নুসরাত বাক্য উচ্চারণ করল না। ইরহাম চেঁচিয়ে উঠল, গলার কাছে রগ দপদপ করছে। আরশ ভাইয়ের জন্য, যে বিয়ে করে নিচ্ছে অনিকাকে? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, বিয়ে করে নিচ্ছে? ইশরাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, বলল, আরশ ভাইয়ের বিয়ে আগামীকাল অনিকার সাথে। নুসরাত তাকিয়ে রইল ভাই বোনদের দিকে অনিমেষ। যান্ত্রিক কণ্ঠে শুধালো, আমাকে জানালে না কেন? কবে বিয়ে ঠিক হয়েছে? শীতল স্বরটা আরো বেশি শীতল হয়ে গেল। নুসরাত চেঁচিয়ে উঠল, এতদিন যাবৎ এই বিষয়ে আমাকে অবগত করা হয়নি কেন? কেউ কোনো প্রশ্নের উত্তর দিল না। রাগে ফেটে পড়ল সে। মুখ লাল হতে দেখে সবাই একে একে বের হয়ে যেতে লাগলো। আহান দরজার কাছে গিয়ে ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলল, আপু, তোমার বিয়ের টাকলা এক বেটার সাথে ঠিক করা হয়েছে। ব্যবসায়িক মানুষ, বুঝতেই পারছো। পেট এই মোটা, প্রেগনেন্ট মহিলাদের মতো লাগে। আমি তো প্রথমে দেখে সন্তান সম্ভবা মহিলাই ভেবেছিলাম। যাই হোক, তুমি রাজি হও বা না হও, মেজো বাবা তোমার বিয়ে দেবে। আহানের কথা শেষ হলো না। উড়ে এসে তার গায়ে জুড়ে পড়ল জুতো। তেরে আসতে দেখা গেল নুসরাতকে। আহানকে ধরার আগেই সে অট্ট হাসি হেসে পালিয়ে গেল। নুসরাতকে কোনোভাবে বিয়েতে রাজি করানো গেল না। সেদিন রাত 12টার সময় নাজমিন বেগম ঘণ্টা খানিক নিয়ে কি বোঝালেন। নুসরাত শুনল না, চেঁচালো না। লাগানো দরজার বাহিরে তখন আহান, আমিরা, মোমো, সৌরভী, ইরহাম, ইশরাত কান পেতে রেখেছে। দরজা খুলে যখন নাজমিন বেগম বের হয়ে আসলেন, তখন ঠোঁটে দেখা গেল হাসি। চোখের পাতা ফেলে আশ্বস্ত করলেন, মত দিয়েছে নুসরাত বিয়েতে। আহান উকি দিল সামান্য। কপালে হাত ঠেকিয়ে বসে আছে শ্যামলা মেয়েটা। টুকি বলে দৃষ্টি আকর্ষণ করল সে। নুসরাত তাকাতেই ইশরাত পেট দেখিয়ে বলল, এই মোটা পেট, দেখতে পুরো আলুর মতো, মাথায় টাক, চুল নেই। আপু, তোমার কি হবে? শেষ পর্যন্ত কপালে টাক মাথার বর জুটবে? ইস!
নুসরাত শার্টের অস্তিন গুটিয়ে নিল। মুখ ফুটে বৃষ্টি ভাষায় গালি আসলো তার। কোনো রকম দাঁত কিরমির করে তা আটকে দিয়ে বলল, আমি যদি আসি আহান কুপিয়ে ফেলবো তোকে। স্টপ, যা। আহান চুপ হলো না, দ্বিগুণ হারে টিটকিরি করতে লাগলো। নুসরাত আশপাশে হাতে যা পেল ছুঁড়ে মারলো, চিৎকার করলো, আহান্নার বাচ্চা, তোকে আমি খুন করে ফেলবো। শুয়োরের জাত, আমাকে নিয়ে খিল্লি উড়াস তুই? আহান অট্টহাসি হেসে দৌড় দিল। তার পেছন পেছন ঢিলাঢালা শার্ট পরে নুসরাতকেও দৌড়তে দেখা গেল। হাতের মধ্যে কালো স্লিপার, দৌড়ের বেগে ঢিলে বান করা চুলগুলো রেশমের গোছার মতো খুলে পড়ল। বাতাসের দাপটে উড়ল সাদা রঙের পর্দা, তার সাথে উড়ল মেয়েটার পিঠের চুল। হাসি আর চিৎকার মিলেমিশে একাকার হলো। ইরশাদ হাসছে ভীষণ ক্ষীণ স্বরে। ইরহাম তাদের চিয়ার আপ করছে। নুসরাতকে বলছে, দৌড়াও মুটকি, আরো জোরে দৌড়াও, নড়তে চড়তে পারছিস না দেখছি। আহান হি হি করে হাসতে হাসতে বলল, আপুর বিয়ে বুড়ো ভূমের মতো দেখতে একটা লোকের সাথে ঠিক হয়েছে। ইরহাম আহানের কথায় হু হু করে হেসে উঠল। ইরশাদ হাসতে হাসতে একসময় বুঝল তার চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। হাত দিয়ে তা মুছতেই বাড়ি কাঁপানো নুসরাতের চিৎকার ভেসে এলো, আহাইন্না, তুই আস্ত একটা কুত্তা, খচ্চরের বাচ্চা, তোকে আমি জবাই করব। এই দাঁড়া, এই বেটা। হাই মাই ডিয়ার কিউটিস, দেখো দেখো কতদিন পরে কত সুন্দর একটা পর্ব। ইয়া, নুসরাত একদম আগের মতো হয়ে গিয়েছে। নুসরাতকে নিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে যেও তো বাচ্চারা।